তোমরা যারা ফার্স্ট প্রফ দিয়েছো তাদের পরীক্ষা খুব খুব ভালো হয়েছে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্টও চলে আসবে অ্যান্ড আমি এক্সপেক্ট করছি তোমরা সবাই রেজাল্টে পি 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 পাবে অ্যান্ড দ্যাট উইল বি লাইক কি বলবো মানে একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, কারণ ফার্স্ট ইয়ারের এক্সাম অনেক বেশি টাফ হয় অ্যান্ড রাদার দ্যান অন্য ইয়ারের এক্সামের থেকে, হ্যাঁ ফাইনাল ইয়ারের এক্সাম অবশ্যই আরো অনেক বেশি টাফ হয়, বাট অ্যাকর্ডিং টু মি ফার্স্ট ইয়ার এই যে এক্সামটা প্রথম প্রফ তোমরা যখন সবাই দিচ্ছ তখন সেটার এক্সপিরিয়েন্স একটু আলাদা হয়। এবং ফার্স্ট প্রফের রেজাল্ট আমার তো এখনো মনে আছে যে কতটা ট্রমাটিক ছিল, সেই রেজাল্টের গল্প অন্য কোনো দিন তোমাদের শোনাবো। বাট আজকের ভিডিওটা মেনলি এটা নিয়ে যে ফার্স্ট প্রফের পর তোমরা যে সেকেন্ড ইয়ারে উঠছো, তোমাদের লাইফে যে সমস্ত চেঞ্জগুলো আসছে এবং একাডেমিক্যালি এবং পার্সোনাল লাইফে এবং ওই যে একটা পার্সোনাল প্রফেশনাল যে ব্যালেন্স, ওই ব্যাপারটা কি করে সেকেন্ড ইয়ার থেকে তোমরা করবে, কি করে ক্লিনিক্স পড়াশোনা সবকিছুকে হ্যান্ডেল করবে, এবং তিনটে যে সাবজেক্ট অ্যাড হচ্ছে নতুন, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি, তো এই তিনটেকে কি করে হ্যান্ডেল করবে সবকিছু থাকবে আজকের ভিডিওতে। ওতে ওভারঅল একটা সেকেন্ড ইয়ারের গাইডেন্স তোমাদের আজকে প্রোভাইড করব। তো যারা ফার্স্ট প্রপ দিয়েছো এবং যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ছো তারাও একটু একটু হয়তো দেখতে পারো ভিডিওটা। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। ইনফ্লামেশনস, নেক্রোসিস, গ্র্যানুলোমা, সেকেন্ড ইয়ারে ওঠার সঙ্গে সঙ্গে এই সমস্ত টার্মগুলো দেখে নিশ্চয়ই খুব ভয় লাগছে, খুব কনফিউশনস হচ্ছে যে কি পড়বো কি পড়বো না। সেই সাথে হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডস দেখেও কিচ্ছু বুঝতে পারছো না যে প্যাথোলজি কি করে রেডি হবে, এত প্রেশার, তার মধ্যে ক্লিনিক্স কিছু বুঝতে পারছি না, এত কিছুর মাঝখানে প্যাথোলজি পড়বো কি করে, সেকেন্ড ইয়ার রেডি হবে কি করে। তো এই সমস্ত প্রবলেমগুলো শুনবার পর আমার মাথায় একটাই সলিউশন এসেছে, সেটা হচ্ছে PW-MED8 তোমাদের জন্য লঞ্চ করেছে একটা নতুন ব্যাচ, নিশ্চয় ব্যাচ। তো সেই নিশ্চয় ব্যাচের যে মেন স্যার আছেন প্যাথোলজি, আমাদের গুরুদেব, তিনি হচ্ছেন রঞ্জিত স্যার। তো রঞ্জিত স্যার আমাদের কিভাবে হেল্প করবে চলো সেটা আমরা একটু দেখে নিই। PW-MED8 এর যে রঞ্জিত স্যার আছেন উনি এতটাই ভালো করে প্যাথো পড়ান যে পুরো স্টোরির মতো শুনতে লাগে। এবং শুধু তাই নয়, যে কোনো ডিজিজের পিছনে যে অরিজিনাল লজিক, যেটা অরিজিনাল সেই ডিজিজের প্রপার যে প্রোগনোসিস, ডায়াগনোসিস, শুধু তাই নয়, সেই ডিজিজের পিছনে যে ক্লিনিক্যাল কর্নার আছে সেটাও কিন্তু উনি ভীষণ ভালো করে বোঝায় এবং এতটাই সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয় যে ওটার পর তোমার আর কিছুই পড়ার কোনো দরকার হয় না। আর রঞ্জিত স্যারের থেকে প্যাথো করবার পর তোমার আর প্যাথো কিছু মার্কড আপ করার বা মুখস্থ করার কোনো দরকার হবে না। পুরো ডক্টরের মতো প্রত্যেকটা জিনিস উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং তোমরা কিন্তু বুঝতে পারবে। তার সাথে কিন্তু PW-MED8 এর যে লাইভ লেকচার আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রেকর্ডেড লেকচারও অ্যাভেলেবেল থাকছে। শুধু তাই নয়, এখানে থাকছে মেডভার্স 3D লাইব্রেরি, তো যেখান থেকে তোমরা 3D AI অনেক কিছু অনেক প্রপার এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝতে পারবে। শুধু তাই নয়, 24/7 ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থা আছে, সেই সঙ্গে ক্লিনিক্যাল কর্নারেরও ব্যবস্থা আছে। DPP, শর্ট নোট, ফ্ল্যাশ কার্ড, এগুলোরও কিন্তু ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে যেমন একটা কিউ ব্যাংকের ব্যবস্থা আছে, সেই সঙ্গে তার পাশাপাশি কিন্তু রিকল মেমোরি বেসড MCQ টেকনিক, সেটারও কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। সো আশা করি তোমাদের সমস্ত রকমের কনফিউশন যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পারলাম এবং তোমাদের প্যাথো নিয়ে যা কনফিউশন আছে রঞ্জিত স্যার তোমাদের সেগুলো সমস্তটাই ক্লিয়ার করে দেবে। সো নো মোর এক্সকিউজ ইন নভেম্বর অ্যান্ড উই আর সেলিব্রেটিং নো মোর নভেম্বর এক্সকিউজ। এবং এই যে অফারটা আছে নিশ্চয় ব্যাচের উপর, আপ টু 65% অফ তোমরা পেয়ে যাচ্ছ এবং এই অফারটা কিন্তু ভ্যালিড থাকবে 5th নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত। মানে অফার কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে এবং 11 নভেম্বর অবধি চলবে। তো তোমরা যারা ব্যাচ পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে দিলাম, তো তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো এবং স্মার্টলি PW-MED8 এর থেকে কিন্তু পড়াশোনাও করতে পারো। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু পারচেস ইউ ক্যান ইউজ মাই কুপন কোড, দ্যাট ইজ DEB150, DEB150, যেটা আমি অলরেডি স্ক্রিনের এখানে এবং এখানে মেনশন করে দিয়েছি। সো অবশ্যই তোমরা এই কুপন কোডটা ইউজ করলে কিছু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো, গো অ্যান্ড চেক ইট আউট। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, সেকেন্ড ইয়ার এমন একটা সময় যেটা তুমি প্রপার MBBS জার্নিতে ঢুকছো। আমার মনে হয় যে পার্সোনালি যে সেকেন্ড ইয়ার এমন একটা সময় যেখানে তুমি জাস্ট শুরু করছো তোমার লাইফ এবং MBBS লাইফ। মানে এতদিন ফার্স্ট ইয়ারে আমরা প্রচুর মজা করি, টেকনিক্যালি প্রচুর মজা, আনন্দ, হই হুল্লোড়, পড়াশোনা থেকে অনেক ডিস্টেন্স, সমস্ত কিছু ফলো করে আলটিমেটলি আমরা সেকেন্ড ইয়ারে এসে উঠি। তো আমার পার্সোনালি সেকেন্ড ইয়ারে এরকম ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট ইয়ারে অনেক কম পড়েছি অনেস্টলি সেইং, তো সেকেন্ড ইয়ারে আমি যখন উঠবো তখন আমি অনেকটা বেশি পড়াশোনা করব এবং ডেলি 7 to 8 আওয়ার্স আমি পড়বো, এটা আমার টার্গেট ছিল। আমি 6 থেকে 7 মাস সেই টার্গেটটা পূরণ করতেও পারি অন গড। দেন আমি তারপরে পারি না, বিকজ অভয়াদির ইনসিডেন্ট অ্যান্ড অল অনেক কিছু হয়ে যায়, তারপরে আমার পক্ষে পসিবল হয়নি। তো আমি তোমাদের সেটাই আজকে বলবো যে কি করে 7 to 8 আওয়ার্স পার ডে তুমি
কন্টিনিউ করতে পারো। আর বিলিভ মি, মাত্র 3টে সাবজেক্ট, এবং এই 3টে সাবজেক্টকে যদি তোমরা প্রপারলি ইউটিলাইজ করো, প্রপার টাইম ইউটিলাইজ করো, তাহলে এই 3টে সাবজেক্ট কিন্তু রেডি করা অ্যান্ড এক্সাম দেওয়া এটা কিন্তু খুব বড় কোনো ব্যাপার নয়। তো এবার চলে আসো মেন টপিকে, যেটা হচ্ছে এখানে দুটো পার্ট আমরা সবসময় দেখতে পাই সেকেন্ড ইয়ারের। একটা হচ্ছে ক্লিনিক্স পার্ট, আর একটা হচ্ছে তোমার পড়াশোনা পার্ট, মানে যেটা তোমার সেকেন্ড ইয়ারের প্রফের পার্ট, সেটাকে আমরা বলছি স্টাডি পার্ট। তো ফার্স্ট অফ অল একটা জিনিস আমি বলবো, ক্লিনিক্স সবসময় ইম্পর্টেন্ট। ক্লিনিক্স তোমাকে সবকিছুর এক্সপিরিয়েন্স দেয়। তুমি যখন প্রথম মেডিসিনের ক্লিনিক্সে যাবে, সার্জারিতে যাবে, ডার্মাতে যাবে, তুমি তখন দেখবে, কিছু জিনিস শিখবে, বুঝবে যে আমি তো একটা পড়ছি ঠিক আছে, কিন্তু সেইটা বাস্তবে আমি কোথায় কাজে লাগাবো, বাস্তবে কিভাবে পড়লে আমি ওই জায়গা অবধি পৌঁছতে পারবো যে জায়গায় আমি নিজেকে অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ মানে সার্জন, অ্যাজ আ লাইক জেনারেল ফিজিশিয়ানস আমি নিজেকে দেখতে চাইছি। তো ওইগুলো ওয়ার্ডে না গেলে কিন্তু সম্ভব নয়। আমাদের যেটা টার্গেট ছিল, মানে আমার পার্সোনালি যেটা টার্গেট ছিল, যে আমি পড়বো, একদিকে তো পড়বো লাইব্রেরিতে সকালবেলা, আর একদিকে ক্লিনিক্স করব, ঠিক আছে। তো আমাদের ক্লিনিক্যাল পোস্টিং মেনলি শুরু হতো সকাল 9টা থেকে, অনেক সময় 8টা থেকেও শুরু হতো, অনেক সময় 10টা থেকেও শুরু হতো, মানে ভ্যারি করতো। মেনলি টাইম দেওয়া থাকতো 9টা থেকে 12টা। তো সকাল 9টা থেকে 12টা রেগুলার আমাদের ক্লিনিক্যাল পোস্টিং হতো। ক্লিনিক্যাল পোস্টিংটা কেমন হয়? ক্লিনিক্যাল পোস্টিংটা মেনলি হয় মানে তোমার গ্রুপ ওয়াইজ ভাগ করে, মানে ধরো আমাদের যেমন 125 জন স্টুডেন্ট, তো সেটাকে তোমার মোটামুটি 4টে ভাগে ভাগ করা হতো, ঠিক আছে। তো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, মানে 1 থেকে 30, 31 থেকে 60, 61 থেকে তোমার 90, ওরকম। তারপরে বাকিটা থেকে 125, 91 থেকে 125, এইভাবে গোটা গ্রুপকে ভাগ করা হতো। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ক্লিনিক্যাল পোস্টিং পড়তো। আমি ছিলাম গ্রুপ বি তে, তো সেই জন্য আমার গ্রুপ বি তে ক্লিনিক্যাল পোস্টিংয়ে প্রথমে সার্জারি দিয়ে শুরু হয়েছিল। প্রথমে সার্জারি, তারপরে মেডিসিন, তারপরে গাইনি, তারপরে পিডিয়াট্রিক্স, এরকম ছিল আমার রুটিনটা, যতদূর আমার মনে পড়ছে। তো আমার সকালবেলা 9টা থেকে পোস্টিং হতো, ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট জিনিস পড়ানো হতো। একদম প্রথম আমার ক্লাস ছিল হার্নিয়া। আমি তার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ারও করেছি, হয়তো আমার পুরানো ভিডিও আমি পিন করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো, অসুবিধা নেই। তো এইভাবেই মেনলি কিন্তু প্রথম থেকে শুরু হয় পোস্টিংটা। তোমাদের যারা সেকেন্ড ইয়ারে উঠছো, তাদের প্রথম টার্গেট থাকবে, আমি রেগুলার 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 ক্লিনিক্যাল পোস্টিংয়ে যাব। বিশ্বাস করো, ক্লিনিক্যাল পোস্টিংয়ে যাওয়াটা না একটা অভ্যাস। ক্লিনিক্সে কাউকে বলে বলে হয় না যে তুই চল, তুই চল, আমি যাই, তুই চল, তুই গেলে আমি যাব, না, এরকম হয় না। এটা একটা অভ্যাস। তুমি এখন ভাবো, এখন তুমি ক্লিনিক্যাল পোস্টিংয়ে হয়তো যাচ্ছ না, তুমি হয়তো ক্লাস করছো না, তুমি হয়তো মিস করছো, কিন্তু একটা সময় গিয়ে তুমি যখন ইন্টার্নশিপ করবে, তোমাকে তো তখন রেগুলার যেতেই হবে না? তো এটা ভাবো, তুমি যদি জিনিসটার প্রতি ভালোবাসাই না আনতে পারো, জিনিসটার প্রতি ভালো লাগাই না আনতে পারো, তাহলে কি করে তুমি কন্টিনিউ করবে? তো সেইখানে একটা ভালো লাগা থেকে আমি রেগুলার ক্লিনিক যাওয়া শুরু করি। এবং তারপরে আমার টার্গেট থাকতো, আমি স্নান টান করে রেডি হয়ে চলে যেতাম, 12টার সময় রুমে আসতাম, 12টার সময় রুম থেকে ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে আমি লাইব্রেরি যেতাম। বিশ্বাস করো, সেকেন্ড ইয়ার এমন একটা সময় যেখানে তোমার লাইব্রেরিতে পড়াশোনা শুরু করতে হবে। যারা এমবিবিএস স্টুডেন্ট আছো, তাদের প্রত্যেকের কলেজে কিন্তু লাইব্রেরি আছে। এটা তো একদমই আমি শুনবো না যে আমার কলেজে লাইব্রেরি নেই। প্রত্যেকের কলেজে লাইব্রেরি আছে। হ্যাঁ, হতে পারে কোনো কলেজের লাইব্রেরি একটু শান্তশিষ্ট নয়, একটু গল্প টল্প বেশি হয়, বাট ইউ ক্যান স্টাডি। তুমি লাইব্রেরিতে না পড়ো, তুমি ঘরেও পড়াশোনা করতে পারো, এরকম কোনো গ্যারান্টি নেই। মানে মাথার দিব্যি কেউ দেয়নি যে লাইব্রেরিতেই পড়তে হবে, লাইব্রেরিতে পড়লেই ভালো রেজাল্ট করা যায়, এরকম না। তো লাইব্রেরিতে আমি রেগুলার পড়াশোনা শুরু করি। আমার পার্সোনাল ফিল হয় ঘরটা আমার খুব কোজি কোজি জায়গা, আর আমি ভীষণ সাজিয়ে গুজিয়ে রাখি ঘর। তো আমার ওই ঘরটা দেখলেই মুভি কর্নার, আড্ডা মারবো, মজা করবো, শুয়ে থাকবো, মানে ল্যাদ খাবো, এরকম মনে হয়, ঠিক আছে। তো আমি সেই জন্য লাইব্রেরিতে গিয়ে মেনলি পড়তাম। তো আমি প্রথমে শুরু করেছিলাম প্যাথোলজি দিয়ে, এবং সমস্ত 3টে সাবজেক্টের মধ্যে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি। কারণ আমার ভালো লাগে প্যাথোলজি পড়তে, এবং বরাবরই ভালো লাগতো। আর আমার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট হচ্ছে ফার্মা। ফার্মা আমাকে প্রচুর প্রচুর জ্বালিয়েছে, অনেস্টলি সেইং। আর সেইগুলো বলবো তোমাদের আস্তে আস্তে। এবং মাইক্রোবায়োলজি তো সবার ভালো লাগে, মানে মাইক্রোবায়োলজি কেউ পড়ে না সারা বছর, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাইক্রোবায়োলজিতে গিয়ে তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে, এরকম। মাইক্রোবায়োলজিতে আমার 2 নম্বরের জন্য অনার্স মার্কস হয়নি, না হলে আমার মানে জাস্ট 125-এ আই গেস, 150-তে আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট মানে যেটাই হোক, মোটামুটি আমি 2 নাম্বার পাইনি। 125-এ অনার্স, আমি 123 পেয়েছিলাম, এরকম কিছু একটা। তো যাই হোক, তো তোমাদের সাথে কোনোদিনও একটা রেজাল্ট শেয়ার করবো, এখন আর করছি না। তো আমি এটাই বলবো যে প্যাথোলজি আমি শুরু করেছিলাম। তো আমি পার্সোনালি, আমাকে যদি বলো যদি কোথায় পড়বো, আমি পার্সোনালি সবাইকে বলবো যে ইউটিউব থেকে পড়তে। পার্সোনাল সাজেশন আমার এটা। তোমরা এটা এবার দেখো, তোমরা এখন আর আমি বলবো প্রথম 1 মাস 1.5 মাস একটু এক্সপেরিমেন্ট করো, এদিক ওদিক থেকে দেখো, দরকার হলে হাতে নোটস বানাও, যেখান থেকে যে প্ল্যাটফর্ম ভালো লাগে সেখান থেকে পড়ো, হাতে নোটস বানাও, কিন্তু শুরু করো, ঠিক আছে। আর একটা জিনিস আমার পার্সোনাল সাজেশন, আমি না জেনারেল প্যাথোলজি সেটা পড়তে অনেক বেশি টাইম নিয়ে নিয়েছিলাম, প্রায় 2-3 মাস, যেটা আমার নেওয়া উচিত হয়নি। কারণ সিস্টেমিক প্যাথোলজি অনেক বেশি ইজি দেন জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি একবার উপর উপর থেকে রিডিং দাও, এই নেক্রোসিস কি, এই জিনিসগুলো কি, অ্যাপোপ্টোসিস কি, এই জিনিসগুলো জাস্ট একবার শুনে নাও, শুনে নিয়ে তুমি নর্মাল এ প্যাথোলজিতে থাকো, যেখানে সিস্টেম থেকে শুরু হচ্ছে, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, তোমার রেনাল, এই সিস্টেমগুলোতে যখন আস্তে আস্তে ঢুকবে, তখন দেখবে এর অনেক ডিজিজ পড়বে, এর অনেক হিস্টোপ্যাথোলজিক্যাল
স্লাইডস দেখবে, বুঝবে, তখন বেশি ভালো লাগছে। ঠিক আছে? তো প্যাথোলজি মানে এটা আমার পার্সোনাল সাজেশন যে প্রথম দিকে যে তোমার চ্যাপ্টারগুলো আছে সেগুলো মানে ধরো তোমার জেনারেল প্যাথোলজি ওটাতে একটু কম টাইম দিয়ে তুমি মেন এতে ঢোকো, মানে টপিকে ঢোকো, তোমার সিস্টেমিক প্যাথোলজিতে ঢোকো, সেটা সুবিধা হবে। এবং সেটা কিন্তু দুটো সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য, তোমার ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি দুটো সাবজেক্টের ক্ষেত্রেই সেম ভাবে প্রযোজ্য। এবার ফার্মাকোলজির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ফার্মাকোলজিতে কিন্তু অনেকটা বেশি কনসেপ্ট দরকার হয়। কারণ আমার যেটা পার্সোনালি হয়েছিল, আমি প্রথম থেকে না খুব মুখস্থ মতো করতে চেয়েছিলাম ফার্মাকোলজিতে, যেটা আমার মনে হয় আমার পার্সোনালি অনেক বড় ভুল। কারণ ফার্মাকোলজি অনেকটা বোঝার সাবজেক্ট, স্পেশালি দুটো চ্যাপ্টার একদম প্রথমে আছে, একটা হচ্ছে তোমার এএনএস আর একটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি। এইটা কিন্তু ভীষণ ভালো করে পড়তে হবে, কারণ এএনএস হচ্ছে বেস অফ এভরিথিং। এএনএস যদি তুমি ভালো করে রেডি না করো তাহলে পরবর্তীকালে গিয়ে প্রত্যেকটা সিস্টেমে তোমার অসুবিধা হবে, প্রত্যেকটা সিস্টেমে। তো যদি ওই সিস্টেমটা মানে ওইখানে যদি এএনএস যদি উইক থেকে যায় তাহলে তুমি যেটাই পড়তে যাবে সেটাই কিন্তু তোমার সমস্যা হবে। তো সবাইকে আমি পার্সোনালি সাজেস্ট করব যে এএনএসটা তোমরা একটু সবাই ভালো করে পড়ো এবং ভালো করে রেডি করো। এবং আর যেটা মানে বলার সেটা হচ্ছে এএনএস ছাড়াও সিএনএস খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা চ্যাপ্টারেরই তুমি যদি দেখো 8টা থেকে 10টা ইম্পর্টেন্ট টপিক আছে। তো ওই 8-10টা ইম্পর্টেন্ট টপিক যদি তুমি রেডি করে নিতে পারো তাহলে আর কিছুই নেই। আর সবাইকে আমি বলবো যে ফার্মাকোলজির ক্ষেত্রে এবং প্যাথোলজির ক্ষেত্রে এবং মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যে তোমার পিআইকিউ আছে সেগুলো প্রথম থেকে ভালো করে করতে। যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে তারা জানো আমাদের নিজেদের কলেজেও পিআইকিউ ছিল, তো সেগুলো দেখেও তোমরা পড়তে পারো। ইভেন আরো অনেক বড় বড় কলেজেরও পিআইকিউ আছে, তোমার এমসিকেরও আছে, আরো অনেক কলেজ বানিয়েছে, তো তাদের পিআইকিউ তোমরা ফলো করতে পারো। আর মাইক্রোবায়োলজি নিয়ে যেটা বলার সেটা হচ্ছে জেনারেল মাইক্রোবায়োলজি খুব সহজ, সবাই জানো, গ্রাম স্টেনিং, নর্মাল, ওই জেডেন স্টেন ওইগুলোই মেনলি আছে। কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে না ওভারঅল একটা আইডিয়া থাকার খুব দরকার। মানে আমরা অনেকেই মাইক্রোবায়োলজি পড়ি কিন্তু প্রবলেম কি হয়ে যায়, মাইক্রোবায়োলজি আমরা শেষ করি না। মানে আমারই পার্সোনালি ভাইভাতে মানে ফাঙ্গাস থেকে কোশ্চেন ধরেছে, তো আমি না ফাঙ্গি পড়েই যাইনি, এরকম একটা ব্যাপার। তো সবকিছু মানে ব্যাকটেরিয়া থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে, ফাঙ্গি থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু পড়ার চেষ্টা করো। এরকম কখনো কোনো যে কিছু ছেড়ে চলে গেলাম, একবার করে রিডিং দেওয়া হলেও, একবার করে পড়লেও তোমার পড়ো। আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস খুব ভালো করে করো। কারণ মাইক্রোবায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যেই কিন্তু আধা থিওরি লুকিয়ে আছে। মানে প্র্যাকটিক্যাল ক্লাস করবে, থিওরি করবে, দুটো একসাথে করবে, আলটিমেটলি বুঝতে পারবে, মজা লাগবে, ভালো লাগবে। আর অসপি টসপি অ্যান্ড অল যেগুলো হয় সেগুলো তো খুবই ইজি হয় পরীক্ষায় মেনলি। কিন্তু এখন যখন প্রথমে শুরু করছে এবং প্রথম সেমিস্টার থেকেই প্র্যাকটিক্যাল এবং ভাইবা দুটোকেই খুব গুরুত্ব দিয়ে দেখো। আমরা যেটা ফার্স্ট ইয়ারে যে ভুলটা করি, যে ঠিক আছে এক্সাম হচ্ছে আমি আমার মতো পড়ছি এরকম করতে থাকি, তাতে করে কি হয়, সাবজেক্টগুলো নেগলেক্ট হতে থাকে। তো সাবজেক্টগুলো যখন নেগলেক্ট হয় তখন লাস্টে গিয়ে অনেক বেশি প্রেশার চলে আসে। আমার তো মানে সেকেন্ড ইয়ারের এক্সাম মানে কি বলবো, মানে সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারের প্রফ তো টাফ ছিলই, কিন্তু সেকেন্ড ইয়ারের প্রফ আরো অনেক বেশি টাফ ছিল। ঠিক আছে, এইসব কারণের জন্য, কারণ মাঝখান থেকে অভয়দির ইনসিডেন্ট হয়ে যায়, পড়া একদম হয়নি, 4-5 মাস 6 মাস কোনো পড়াই হয়নি, বইয়ের মুখ দেখিনি, হঠাৎ করে প্রফ চলে আসে। আর মানে অভয়দির ইনসিডেন্ট পরপরই আমাদের ব্যাচে মানে সবচেয়ে বেশি টাফ করে গার্ডেন অল দিয়ে প্রফ অর্গানাইজ করানো হয়, কারণ তখন ওইরকম একটা মহল চলছে। তো আমরাই ছিলাম প্রথম ব্যাচ যারা এক্সাম দিয়েছিলাম, প্রফ দিয়েছিলাম, তো অনেক বেশি টাফ ছিল। ঠিক আছে, তারপরেও সার্ভাইভ করতে হবে। তো এমবিবিএসটা এরকমই, তুমি তো যেটা বলছিলাম অনেক সময় এরকম হবে যে তুমি মানে কন্টিনিউ করতে পারবে না তোমার রেগুলার যে 6-7 ঘন্টা পড়া, তখন 6-7 ঘন্টা না হোক 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কিন্তু কখনোই যেন এরকম না হয় আমি একদম পড়ছি না, আমি শুধু মজাই করছি, 20 দিন, 25 দিন, 30 দিন আমি বই খুলিনি। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু এমবিবিএস এ অবশ্যই সার্ভাইভ করা অনেক বেশি টাফ হয়ে যায়। ঠিক আছে, তো সেকেন্ড ইয়ারটা মেইনলি তোমাকে ক্লিনিক্স আর পড়াশোনা দুটোর পাশাপাশি তোমাকে এগোতে হবে। তুমি যদি নোটস বানাতে চাও অবশ্যই নোটস বানাতে পারো, অনেকে তো সেকেন্ড ইয়ার থেকেই মেইনলি পিজির প্রিপারেশন শুরু করে। তো যারা সেকেন্ড ইয়ার থেকে পিজির প্রিপারেশন শুরু করতে চাও অবশ্যই শুরু করতে পারো, এবং আমি তো বলবো অনেক ভালো সময়, কারণ সেকেন্ড ইয়ারের সময় থাকে অনেক। তবে একটা জিনিস মাথায় রেখো, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি এটা কিন্তু বেস অফ এভরি সাবজেক্ট। মানে ফাইনাল ইয়ারে যে কটা সাবজেক্ট পড়বে সেই কটা সাবজেক্টের ম্যাক্সিমাম আইডিয়াই কিন্তু প্যাথোলজি থেকে পাবে, ফার্মাকোলজি থেকে পাবে, মেডিসিনের তো পুরো বেসই হচ্ছে ফার্মা। ঠিক আছে, মাইক্রো থেকেও পাবে। এবং তোমার যে তোমরা ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়েছো তার বেস মানে সেটা হচ্ছে সার্জারির বেস। আর প্যাথোলজি আর ফার্মাকোলজি এই দুটো মিলিয়ে কিন্তু পুরো মেডিসিন। ঠিক আছে, প্যাথোলজিতে কজ পড়বে, কি কি জিনিস দিয়ে হয়, কেন কি হয় সেগুলো পড়বে, অ্যান্ড ফার্মাতে মেডিসিন পড়বে। তো এইভাবেই তো পার্সোনালি কোন স্যারের থেকে পড়বে, কি পড়বে, আমি কোথা থেকে পড়তাম, কোন ইউটিউব চ্যানেল ফলো করতাম, সেটার জন্য আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। তার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড লাইক নোটিফিকেশন অন করে রেখো, না হলে যখন ভিডিও আপলোড করবো তো বুঝতে পারবে না। তো বাকি সেকেন্ড ইয়ারটাও অনেক মজা করার জায়গা, অনেক চাপ
খুব বেশি চাপ থাকে না। কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি পড়াশোনা ওরিয়েন্টেড ব্যাপারেই বলি, তাহলে আমি বলব যে একটু পড়াশোনার মধ্যে মানে আসো এবার। সেকেন্ড ইয়ারটা এরকম জায়গা যেখানে আল্টিমেটলি আমরা সবাই না পড়াশোনার মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করি। কারণ ফার্স্ট ইয়ারটা পড়াশোনা থেকে অনেকটা দূরে কাটে, অনেকটা ফ্রেশার্স ফেস্ট কনভোকেশনস হ্যান ত্যান সবকিছু প্রথম দেখছি। তো ফার্স্ট ইয়ারে প্রচুর ডানা গজায় সবার, আমাদেরও গজিয়েছিল, সবারই গজায়। কিন্তু সেকেন্ড ইয়ারে আস্তে আবার ওই মানে কমিটমেন্টটা ফিরে আসে পড়াশোনার উপর, যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে। তো আমি চাই তোমাদের সবার মধ্যেও সেকেন্ড ইয়ার থেকেই সেই পড়াশোনা করার জায়গাটা চলে আসুক, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারে তো প্রচুর সময় এরকম কেটেছে, প্রচুর রাত না জেগে কেটেছে। আমার তো টার্গেটই ছিল ভাই সেকেন্ড ইয়ারে আমি এমন করে পড়বো যেন আমাকে বেশি রাত জেগে আর সেকেন্ড ইয়ারে প্রফের আগে পড়তে হয় না হয়। বাট আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, সেকেন্ড ইয়ার প্রফের আগেও আমাকে সারা রাত জেগে পড়তে হয়েছিল। এমবিবিএস এটা খুব কমন, এটা খুব নর্মাল। বাট সেকেন্ড ইয়ার খুব সুন্দর সময় পড়াশোনা করার জন্য, মজা করার জন্য, ফ্রেন্ডশিপ বানানোর জন্য, সবকিছু করো। কিন্তু সেকেন্ড প্রচুর মজা করো, আনন্দ করো, কারণ সেকেন্ড ইয়ারটা ওরকমই জায়গা, প্রচুর মজা আনন্দ করে পড়াশোনা করে সবকিছুটা ব্যালেন্স করে চলার জায়গা, লাইফকে ব্যালেন্স করার জায়গা। আর যেটা যদি তুমি একটু রুটিনে ঢাও, একটু যদি নিজের লাইফটাকে সাজিয়ে নাও, তাহলে কিন্তু অবশ্যই পারবে, ঠিক আছে? আর আমি এর কিছুদিনের মধ্যেই তোমার এই ভিডিওটা তো দিলাম আজকে, ফার্স্ট ইয়ারের জন্য ভিডিও দেবো, আর নিট অ্যাসপিরেন্টদের জন্য তো ভিডিও দেবই। আর যাদের ব্লগ ভিডিও দেবো বলেছিলাম তাদের জন্য খুব সরি, কারণ ব্লগ আমি এখন একদমই বানাতে পারবো না, কারণ কিছুদিনের মধ্যে আমার এক্সাম। হ্যাঁ, থার্ড প্রফের এক্সাম। তো থার্ড প্রফ একদম জাস্ট মানে কিছুদিনই বাকি। তো ডিসেম্বরের 10-12 তারিখের মধ্যে থার্ড প্রফ মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর আমি আবার তোমাদের কাছে ভিডিও দিতে পারবো। আর তারপরেই মেনলি ব্লগ ভিডিও আসবে, ব্লগ অ্যান্ড অল সবকিছু আসবে, তার আগে আসবে না। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, মজা করতে থাকো। আর কি ভিডিও চাই, কি হেল্প লাগবে, সেগুলো সব কমেন্ট করে জানাতে ভুলো না। সো আর আমার এক্সাম আছে সামনে, তো সবাই আমাকে অল দ্য বেস্ট বলে দিও, কারণ এরপরে হয়তো আমি একটা বা দুটো ভিডিও দেবো, তারপরেই আমার এক্সাম চলে আসবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।